আজকে আমরা পরবর্তী ক্লাসে আসলাম। তো আজকে যে বিষয়টা সম্পর্কে পড়ব সেটা হলো একঘাত সমীকরণের ব্যবহার। ঠিক আছে, একঘাত সমীকরণের ব্যবহার আমরা এই জায়গা থেকে শুরু করব। তো দেখো, তোমরা বই বের করলে হবে, না করলে হবে। বই সামনে রাখা ভালো। বই সামনে রেখে তোমরা ক্লাসগুলো চেষ্টা করো। ঠিক আছে, তো যে বিষয়টা হলো সেটা হলো কথার অঙ্ক। ঠিক আছে, এই চ্যাপ্টারে কথার অঙ্কগুলো কোনগুলো? ঠিক আছে, যেগুলো এগুলো মানে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতি, যেমন বয়স, টাকা পয়সা, দূরত্ব বা জিনিসপত্রের হিসাব দিয়ে বানানো হয়। ঠিক আছে, কথার অঙ্কগুলো। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা এই ধরনের ম্যাথগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো উদাহরণ 5 দেখো। আজকে উদাহরণ 5 থেকে শুরু করব। উদাহরণ 5টা একটু খেয়াল করো। যে বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। ঠিক আছে, আবার একটু ভালো করে পড়ো। যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম। সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথগুলো সবাই স্কিপ করে চলে যায়, কিন্তু এই জিনিসগুলো, এই ম্যাথগুলো তোমার ব্রেন ফাংশনকে আরও শার্প করতে সাহায্য করে। ঠিক আছে, এটা তোমাদের চিন্তা শক্তিকে বাড়ায় এই ধরনের অঙ্ক নিয়ে ভাবা। ঠিক আছে, তো তোমরা আগে আমার এই ক্লাস করার আগে, মানে এই যে এই অঙ্কটা উদাহরণ 5টা, ঠিক আছে, তো এই উদাহরণ 5টা আমি তো তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তো তার আগে তোমরা নিজে নিজে এই অঙ্কটা সুন্দর করে পড়ো এবং নিজে নিজে সলভ করার চেষ্টা করো, যে তুমি এই বিষয়টা থেকে কি বুঝতে পারলা, এই অঙ্কটা থেকে কি বুঝতে পারলা। নিজে নিজে সলভ করার চেষ্টা করো, ভুল যাক কোনো সমস্যা নেই। তো তারপর তুমি আমাদের এই ক্লাসটা মানে পজ করে রেখে এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। তারপর তুমি আমার এই ম্যাথটা সলিউশন তোমরা সুন্দর করে দেখো। ঠিক আছে, তো প্রথমে আমরা যে বিষয়টা আমরা ধাপে ধাপে যে বিষয়টা পড়ব। ঠিক আছে, তো আমরা এখানে বইটাতে দেখি, বই দেখলে সুবিধা হবে। যে বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। আমরা ভেঙে ভেঙে অঙ্ক করব। ঠিক আছে, আমরা পুরোটা একবারে পড়ব না। ঠিক আছে, তো এখানে একটা বিষয় দেখো, যে এই সমস্যায় একটা 2 অঙ্কের সংখ্যা খুঁজতে হবে। ঠিক আছে, এখানে 2টি শর্ত দেওয়া আছে, যেগুলো ব্যবহার করে আমরা সমীকরণ বানাবো। ঠিক আছে, 2টা শর্ত দেওয়া আছে, সেই 2টা শর্ত ব্যবহার করে আমরা কি বানাবো, সমীকরণটা বানানোর চেষ্টা করব। যেহেতু এই অধ্যায়টা হলো কি এক চলক বিশিষ্ট সমীকরণ, মানে সমীকরণ অঙ্ক, তাই জন্য আমাকে এখানে সমীকরণ বানায় কাজ করতে হবে। ঠিক আছে, তো সমাধান প্রথম ধাপ আমরা দেখি কোনটা সেই অনুযায়ী। তার আগে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো সংখ্যার গঠন। ঠিক আছে, সংখ্যার গঠন বিষয়টা কি? আমরা ছোট থাকতে কি স্থানীয় মান পড়ছি না? যে ধরো 45, 455। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? এটা 5 একক, তাই না? এটাকে কি বলা হয়? 5 দশক। এটাকে কি বলা হয়? 4 শতক।
তাই না? তো ইকুয়াল টু আমরা কি লিখি, এখানে 5 লিখি, তারপর দশক মানে কি এটা লিখি, শতক মানে কি 100 দ্বারা গুণ, ঠিক আছে? দশক মানে 5 দিয়ে 10 গুণ, ঠিক আছে? তো সংখ্যার গঠনটা এরকম যে যখন আমরা দুইটা অঙ্কের সংখ্যা নিয়ে কাজ করি তখন একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক ব্যবহার করি, ঠিক আছে? তো দুইটা সংখ্যা, তার মানে দুইটা অঙ্ক নিয়ে কাজ করলে কি একক স্থানীয় অঙ্ক থাকবে, সেখানে দশক স্থানীয় অঙ্ক থাকবে। তিনটে সংখ্যা নিয়ে কাজ করলে একক স্থানীয় অঙ্ক থাকবে, দশক স্থানীয় অঙ্ক থাকবে, শতক স্থানীয় অঙ্ক থাকবে। চারটা নিয়ে কাজ করলে একক স্থানীয় অঙ্ক থাকবে, দশক স্থানীয় অঙ্ক থাকবে, শতক স্থানীয় অঙ্ক থাকবে, বা সহস্র স্থানীয় অঙ্ক থাকবে, বা যাকে হাজার বলা হয়, ঠিক আছে? তো আমরা অত দূর না যাই, তো এই জিনিসটা তোমরা তো জানো, ঠিক আছে? তো যদি একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে, যদি একক স্থানীয় অঙ্ক, ধরো একক স্থানীয় অঙ্ক, মনে করো y ধরে নাও, ঠিক আছে? y হয়, দশক স্থানীয় অঙ্ক x হয়, দশক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে সংখ্যাটি কত হবে, ঠিক আছে? সংখ্যাটি কত হবে? তো আমরা এই জায়গায় একটা জিনিস দেখো, এখানে দেখো একক স্থানীয় অঙ্ক 5, দশক স্থানীয় অঙ্ক 50, তার মানে কি আমরা যদি এখানে 55 লিখি, ঠিক আছে? 55 লিখলে তার মানে কি এটা কি একক স্থানীয় অঙ্ক যদি লিখি তাহলে এখানে 5 লিখতে হবে, দশক স্থানীয় অঙ্ক লিখলে এখানে 50 লিখতে হবে। তার মানে কি এটা যোগ করে 55 হয়েছে, তাই না? এটা যোগ করে কত হয়েছে? 55 হয়েছে। তার মানে কি এখানে 55 বলতে কি বোঝাচ্ছে, যে একক স্থানীয় অঙ্ক এখানে 5 এবং দশক স্থানীয় অঙ্ক এখানে হচ্ছে কত, 5 × 10 = 50, তাই না? শূন্যর নিচে, শূন্যর উপরে 5 থাকবে, ঠিক আছে? এটা তো বোঝানো হচ্ছে। তার মানে এখানেও সেই হিসাব যে যদি দশক স্থানীয় অঙ্ক, তার মানে কি যদি একক স্থানীয় অঙ্ক y হয় এবং দশক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে এই বিষয়টা কিভাবে কাজ করে, ঠিক আছে? তার মানে কি এই গঠনটা কেমন হয়ে গেল দেখো দেখি। এখানে দশক স্থানীয় অঙ্কের গঠন হয়ে গেল, মনে করো যে 5 × 10, ঠিক আছে? আর কি যোগ দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ক কত 5 লিখলাম, ঠিক আছে? কারণ কি একক স্থানীয় অঙ্ক কি ডান থেকে বামের দিকে যায়, একক স্থানীয় অঙ্ক, তারপর দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক ডান থেকে বামের দিকে যাচ্ছে না? তো সেরকম করে যে এটা 55 যদি এরকম হয় তার মানে কি এটা কি একক স্থানীয় অঙ্ক, আর এটা হলো দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? তার মানে কি এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দশক স্থানীয় অঙ্ক মানে কি আমরা কি জানি, এখান থেকে পড়ছি কি 5 × 10, তার মানে কি এটা কি 5 × 10 + 5, এটা পড়ছি না? বা এখানে 50 + 5 এটা লেখা যায় তো না? তার মানে কি এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? দশক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক। তার মানে কি আমরা যদি এখন এটাকে লিখতে চাই একক স্থানীয় অঙ্ক y, ঠিক আছে? আর দশক স্থানীয় অঙ্ক তাহলে কত হবে? দশক স্থানীয় অঙ্ক মানে 10 × x, তার মানে কি 10x + y, এটাই তো হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাই না? তার মানে কি যখন সংখ্যার গঠনটা কি হবে, সংখ্যার গঠনটা হবে তাহলে এরকম দাঁড়াচ্ছে না যে 10x + y, 10x + y এরকম দাঁড়াচ্ছে না? সংখ্যার গঠনটা কেমন দাঁড়াচ্ছে? 10x + y, তার মানে কি এখানে 10 × x + y, তার মানে কি এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে পুরোটা দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? এই হলো অঙ্কের গঠন। এখন যদি দশক স্থানীয় অঙ্ক ধরো তুমি 2 ধরছো, ঠিক আছে? এবং একক স্থানীয় অঙ্ক তুমি ধরছো 3, তার মানে কি তাহলে সংখ্যাটিকে আমরা যদি সংখ্যা গঠন করতে চাই, স্থানীয় মান আকারে গঠন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 20 + 3, তাই না? 20 + 3
না সরি, এখানে হচ্ছে 20+3 না, 20+3 হ্যাঁ 20+3 এটাও সঠিক, কিন্তু আমরা এখানে লিখবো কি 10 ইন্টু 2+3 এটা লিখবো, তাই না? তার মানে কি আমরা যদি এখানে দেখো 23 কে আমরা যদি করি, তার মানে কি 3 ইন্টু 1 লিখি, তাই না, ইকুয়াল টু 3 লিখি, তারপর স্থানীয় মান প্রকাশ করতেছি, তার মানে 20, আর এটাকে আমরা কি লিখি তখন, মানে 10 ইন্টু 2 বা 2 ইন্টু 10, ঠিক আছে, যে কোনো একটা লিখলে হলো। এটা ইকুয়াল টু আমরা কি লিখি 20 লিখি, তার মানে কি এটা যোগ করি না, যোগ করলে তাহলে 23 হয়। সেম জিনিসটাই এটা আমরা পাতালা করে করছি, ঠিক আছে। তো এটা হলো হচ্ছে সংখ্যার গঠন। এটা মনে করো যে এটা 10, এটা হচ্ছে দশকের ঘরের, এটা হচ্ছে কি ধ্রুব, মানে এটা চেঞ্জ হবে না, 10 ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এই চলো এটার মান যে কোনো হতে পারে। তো তুমি যদি এখন ধরো 233 লেখো, তাহলে কি হবে, এটাকে আমরা ভাঙালে কি পাই 200 তারপর 30 প্লাস 3 পাই, তাই না? তো তার মানে কি এখানে কি 2 ইন্টু 100 লিখতে পারি, আবার 3 ইন্টু 10 লিখতে পারি, আবার মনে করো যে 3 লিখতে পারি। তার মানে কি এখানে হলো হচ্ছে কি অবস্থা আছে, তো 100 মনে করো যে, ধরো এটা মনে করো যে এখন কি হয়ে গেল, এটা মনে করো যে এক্স ধরো, এটা ওয়াই ধরো, আর এটা জেড ধরো, ঠিক আছে। তো 100x প্লাস 10y প্লাস জেড, ঠিক আছে, এই হলো গঠন, ঠিক আছে। তোমার যে জিনিসটা দরকার সেটা হলো এই যে এটা, যে দশক স্থানে অঙ্ক পর্যন্ত দরকার। আর যদি 3 ঘরের যদি আসে তাহলে এই যে এইভাবে, মানে এই গঠনটা হবে, ঠিক আছে। তো এই হলো সংখ্যার গঠন, এই জিনিসটা জানা জরুরি, ঠিক আছে। আমরা মনে করো যে এই ধরনের ম্যাথ, ঠিক আছে, উদাহরণ 5-এর মতো ম্যাথ আরও আছে। তো তোমরা হয়তো এখন মনে করো যে অনেক ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে, আমি অঙ্ক করাবো, অনেক ধরনের প্রশ্ন আসবে, আমি কিন্তু সব বেসিক সুন্দর করে বুঝাবো যখন এই অধ্যায় পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে। যখন এই অধ্যায় পুরোপুরি শেষ হয়ে যাবে তোমাদের পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার যত প্রশ্ন আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কেন হলো, কি কারণে হলো, তো ধৈর্য সহকারে তোমাদের ম্যাথগুলো করে যেতে হবে, ঠিক আছে। এই হলো সংখ্যার গঠন। তো আমরা এখন অঙ্কতে ফিরে যাই, উদাহরণ 5-এ, ঠিক আছে। উদাহরণ 5-এ, ঠিক আছে, উদাহরণ 5-এর আমরা এখন অঙ্কতে ফিরে যাই। যে এখন দেখো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। আবার ভালো করে বোঝো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা মানে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, ঠিক আছে, 2 বেশি। তার মানে কি আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক যদি বের করতে চাই তাহলে আমাদের কি দরকার, দশক স্থানীয় অঙ্ক বের করতে হবে, ঠিক আছে। দশক স্থানীয় অঙ্ক বের না হলে তো আমরা একক স্থানীয় অঙ্ক বের করতে পারবো না, কারণ এখানে কি বলছে, এখানে বলছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানে অপেক্ষা 2 বেশি। যদি দশক স্থানীয় অঙ্ক যদি আমরা ধরো মনে করো যে এক্স ধরি, তাহলে তাহলে কি একক স্থানীয় অঙ্ক কি হবে, বেশি, 2 বেশি বলছে, তার মানে কি x প্লাস 2, ঠিক আছে। তো আমরা এই জায়গায় এই বিষয়টাই নিয়ে কাজ করব। তো প্রথম ধাপে আমরা যে বিষয়টা ধরবো সেটা হলো লিখব মনে করি, ঠিক আছে, মনে করি দশক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় অঙ্কটি x, ঠিক আছে। তো প্রথম শর্তটা আমাদের যেটা দিয়েছিল যে সেটাই হলো
যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 2 বেশি। তো আমরা সেই বিষয়টাই এখানে লিখব। অতএব প্রথম শর্ত মোতাবেক যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অতএব বা সুতরাং দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে, সুতরাং একক স্থানীয় অঙ্কটি হবে একক স্থানীয় অঙ্কটি হবে কত? একক স্থানীয় অঙ্কটি হবে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তার মানে কি, দশক স্থানীয় অঙ্ক আমরা ধরছি x, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে x প্লাস 2। আমাদের প্রথম শর্ত ফুলফিল কমপ্লিট। ঠিক আছে, আমাদের প্রথম শর্ত আমরা কমপ্লিট করে ফেলছি। তো এখন বিষয়টা হলো যে পরের লাইনটা আমরা একটু পড়ি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, ঠিক আছে, এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, এখন আমরা এই দুইটা আমরা একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক জানছি। ঠিক আছে, তো দশক স্থানীয় একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক আমার কাছে আছে। ঠিক আছে, এই টুলটা আমার কাছে আছে। তো পরবর্তী শর্তটা কি দিছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এই দুইটা অঙ্ক মানে দশক স্থানীয় অঙ্ক যেটা ধরছি সেটা হবে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যেটা ধরছি সেটা হবে দশক স্থানীয় অঙ্ক। সেটাই বোঝাইছে যে এখানে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, এখন দেখো, এখন এখানে বলছে স্থান বিনিময় করলে সংখ্যা পাওয়া যায়, তার মানে কি আমাদের সংখ্যা বের করতে হবে। তার মানে কি আমাদের দুইটা অঙ্ক আমরা এখানে পাইছি। ঠিক আছে, তার মানে কি আমাদের প্রথম সংখ্যাটি না বের করলে তো আমরা দ্বিতীয় সংখ্যাটি বের করতে পারবো না। প্রথম সংখ্যা মানে কি, প্রথম সংখ্যা মানে এই প্রথম শর্ত মোতাবেক যেই অঙ্কটা দিছে সেই সংখ্যাটা। ঠিক আছে, এটা অনুযায়ী একটা সংখ্যা বের করতে হবে। তো ওই সংখ্যা বের করলে তো আমরা তার স্থান পরিবর্তন করে অন্য একটা সংখ্যা পাবো, তাই না? তার মানে কি আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো তার মানে কি আমাদের সংখ্যাটি হবে, তো এখন লিখবা, সংখ্যাটি হবে, তার মানে আমরা এখানে কি বলছিলাম, সংখ্যাটি হবে, তা এই যে এখানে দেখো, এখানে আমরা সংখ্যার গঠনটা দেখাইছিলাম কেমন, যে দশক স্থানীয় সংখ্যার গঠন 10x + y আকৃতির থাকবে। ঠিক আছে, তো আমরা এই আকৃতি অনুযায়ী এই সংখ্যাটি সাজাবো। ঠিক আছে, তো সংখ্যাটি হবে কি, আমি এখানে একটা লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, তুমি ডাইরেক্ট সংখ্যাটি হবে সংখ্যাটা লিখে দিবা। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য 10 ইন্টু এটা তোমার লেখার দরকার নাই তোমাদের। ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, এটা ঠিক আছে, এটা এক্সট্রা। ঠিক আছে, এই পয়েন্টটা হলো এক্সট্রা। তো তোমরা এই লাইনের পরে তোমরা যেই জিনিসটা লিখবা সেটা হলো সংখ্যাটি হবে কত, সংখ্যাটি হবে আমরা এই যে 10 ইন্টু আমরা দশক স্থানীয় অঙ্ক কোনটা ধরছি x প্লাস একক স্থানীয় অঙ্ক কোনটা x প্লাস 2, অবশ্যই আমরা এটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তো এখন ক্যালকুলেশন করি, 10x প্লাস x প্লাস 2, তার মানে কি এটা হলো 10x প্লাস x, তার মানে কি 11x প্লাস 2। ঠিক আছে, এই হলো আমাদের সংখ্যাটা। ঠিক আছে, এখন বলছে দ্বিতীয় ধাপটা, আমরা দ্বিতীয় ধাপে যাব, যে বলছে যে কি বলছে, যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম।
ঠিক আছে। তো আমরা আগে এই জিনিসটা একটু দেখে নিই যে দ্বিতীয় ধাপটা কি, স্থান বিনিময় করতে হবে, ঠিক আছে। তো স্থান বিনিময় করে আমরা তো এই সংখ্যাটা পাইলাম, ঠিক আছে। এই সংখ্যা আমরা এখন স্থান বিনিময় করব। তো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্ক হবে, ঠিক আছে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্ক হবে। তো আমরা এখানে লিখব অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্ক হবে x+2। তার মানে কি, আমাদের স্থান পরিবর্তন হচ্ছে, তার মানে কি স্থান বিনিময় করছে, তার মানে কি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক হবে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হবে, সেটা তো আমরা বললাম, ঠিক আছে। এবং একক স্থানীয় অঙ্ক হবে x, ঠিক আছে। সুতরাং পরবর্তী সংখ্যাটি তো পরবর্তী সংখ্যাটি কি হবে, আমরা এভাবে করি 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক আমরা এখানে কত পাইছি x+2, আর হলো একক স্থানীয় অঙ্ক আমরা এখানে কত পাইছি x, ঠিক আছে। তার মানে এটা এখন ক্যালকুলেশন করো, 10x প্লাস 20 প্লাস x, ঠিক আছে। তার মানে এখানে কত হলো 11x প্লাস 20, ঠিক আছে। এই হলো আমাদের এখানে প্রশ্ন মোতাবেক আমাদের দুইটা সংখ্যা বের করতে বলছে, আমরা দুইটা সংখ্যা বের করে ফেলছি, ঠিক আছে। এই হলো কথা। এবার দেখো, এবার কি বলছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে, প্রদত্ত সংখ্যা বলতে কি বোঝাচ্ছে এখানে, যে আমরা যে প্রথম শর্ত থেকে যে সংখ্যাটা পাইছি সেটা হলো প্রদত্ত সংখ্যা। তো প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম, দ্বিগুণের চেয়ে 6 কম, ঠিক আছে। তৃতীয় ধাপ, এখন আমরা তৃতীয় ধাপে যাব, ঠিক আছে। আমি কিন্তু ধাপ ভিত্তিক ভাবে বুঝাচ্ছি যেন তোমাদের বুঝাতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে যখন তুমি বুঝতে পারবা, ঠিক আছে, তুমি হলো যে উদাহরণে যেভাবে সলিউশন করে দেওয়া আছে তুমি ডাইরেক্ট ওইভাবে করতে পারবা। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তৃতীয় ধাপটা কি বলছে, যে তৃতীয় ধাপ বাদে মানে তৃতীয় শর্তটা হলো যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম হবে, অর্থাৎ নতুন সংখ্যা, ঠিক আছে। যে এখানে কি বলছে যে সংখ্যা পাওয়া যাবে, যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণের চেয়ে 6 কম, ঠিক আছে। তার মানে কি অর্থাৎ কি, অর্থাৎ নতুন সংখ্যা যেটা আমরা পাইছি, যে এটা নতুন সংখ্যা, এই যে নতুন সংখ্যা যেটা পাইছি সেটা হলো মানে তৃতীয় শর্ত মোতাবেক নতুন সংখ্যাটা আবার কেমন হবে, ঠিক আছে। নতুন সংখ্যাটা তৃতীয় শর্ত মোতাবেক কেমন হবে, যে আসল সংখ্যা আমরা উপরে পাইছি, ঠিক আছে। আসল সংখ্যার দ্বিগুণ যেটা ওরা বলছে তৃতীয় শর্ততে, সেই অনুযায়ী আমরা লিখতেছি থেকে 6 কম, ঠিক আছে। যে সংখ্যা পাওয়া যাবে, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটি প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম, ঠিক আছে। ওই সংখ্যাটি প্রদত্ত সংখ্যা মানে আসল সংখ্যার দ্বিগুণ, তার থেকে 6 কম, সেই অনুযায়ী আমরা এটা লিখে নিলাম, ঠিক আছে। তো প্রশ্ন মতে তুমি যখন বুঝে যাবে বিষয়টা তখন তোমাদের এই জিনিসগুলো লেখার দরকার নাই, তুমি প্রশ্ন মতে ডাইরেক্ট লিখতে পারবা, ঠিক আছে, শর্ত মোতাবেক, ঠিক আছে। তো
শর্ত মোতাবেক তাহলে আমরা কি পাবো প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে আমরা কি পাবো, যে নতুন সংখ্যাটি কি, নতুন সংখ্যাটি তার মানে কি 11x প্লাস 20। তার আমি কি বলছি, নতুন সংখ্যা কোনটা, 11x প্লাস 20 আমরা এখানে বসে দিলাম, নতুন সংখ্যাটা এখানে বসে দিলাম, ঠিক আছে, যেটা পাইছি। তো নতুন সংখ্যাটি কি বলছে, যে প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম, ঠিক আছে। এই নতুন সংখ্যাটা এই আসল সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম, তার মানে কি, তাহলে এই জিনিসটা ইকুয়াল হবে, ঠিক আছে। তো ইকুয়াল টু আসল সংখ্যার দ্বিগুণ, মানে কি আসল সংখ্যা কত, আসল সংখ্যার আমরা দ্বিগুণ করব, 2 ইন্টু 11x প্লাস 2, তাই না, এই যে আসল সংখ্যা হচ্ছে এইটা, তো এটার হচ্ছে দ্বিগুণ করলাম আর তার থেকে -6, তার মানে কি আমাদের তৃতীয় শর্ত মোতাবেক আমাদের এই শর্তটা ফুলফিল করলাম, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করে মান বের করব অজ্ঞাত রাশি, ঠিক আছে। তো আমরা এখন এটাকে গুণ করে দিই সুন্দর করে। তো 22x প্লাস 4 মাইনাস 6, ঠিক আছে। তো এখন বিষয়টা দাঁড়ালো হলো যে আমরা এই বিষয় এটা এদিকে পার করি, এটা সবগুলো এদিকে পার করার ব্যবস্থা করি, ঠিক আছে। তো আমরা যদি এদিকে পার করে আনি তাহলে কি কত হচ্ছে 22x, তো এখান থেকে এটা বাদ দিলে -2 ইকুয়াল টু 11x প্লাস 20, ঠিক আছে। তো এখন এই বিষয়গুলো পার করে দিই, এখানে 22x মাইনাস 11x ইকুয়াল টু, এখানে 20 আছে, এখানে 2 ওদিকে পার হয়ে গেলে কত থাকবে, এখানে 2। তো তাহলে এখান থেকে কত হলো 11x ইকুয়াল টু 22, তাই না। তো অতএব x ইকুয়াল টু 2, তোমরা এখানে x ইকুয়াল টু 22 ডিভাইডেড 11 লিখে তারপর এটা করতে পারো, ঠিক আছে। তো এই হলো x এর মান। তার মানে কি আমাদের এখানে কি বলছে, যে প্রশ্নটা আর একবার পড়ি, যে সংখ্যাটি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমাদের তিনটা শর্ত পূরণ করার পরে আমাদের কি বলছে, সংখ্যাটি নির্ণয় করো। তো সংখ্যাটি হবে, তো আমরা সংখ্যাটি কি ধরছি, এটা কি প্রদত্ত সংখ্যা, মানে আসল সংখ্যার কথা বলছে এখানে, ঠিক আছে। আসল সংখ্যাটা কি হবে এখানে, আসল সংখ্যাটি কি হবে 11x প্লাস 2, ঠিক আছে। তো আমরা এখানে 11x প্লাস 2 বসাইলাম, তাহলে 11 ইন্টু 2 প্লাস 2, তার মানে 11 দুগুণ 22 প্লাস 2 ইকুয়াল টু 24, এটাই হলো অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, এই হলো অ্যান্সার। খুবই সোজা কিন্তু, ঠিক আছে, কিন্তু বুঝাইতে দেখো কতক্ষণ লাগলো, তোমরা সুন্দর করে, এটা আসলে না বোঝার কিছু নাই, খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন উদাহরণ 6-এ যাব, ঠিক আছে। উদাহরণ 6-এ আমরা যাব, এই ম্যাথগুলো খুব সোজা। উদাহরণ 6-এ কি বলছে দেখো, যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে, ঠিক আছে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, ঠিক আছে, 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে রাখতে হয়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত, ঠিক আছে, ছাত্র সংখ্যা কত। তো ভালো করে একটু বুঝাও, বই খুলে দেখো একটু যে কোন ম্যাথটা করাইতেছি। উদাহরণ 6, ঠিক আছে, যে কি বলছে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার 3 জন করে বসালে 6টি বেঞ্চ বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে রাখতে হয়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত, ঠিক আছে। সরি। তো এখানে দেখো যে এই সমস্যায় কি বলছে, ছাত্র সংখ্যা এবং বেঞ্চের সংখ্যা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো বেঞ্চের সংখ্যা একটি নির্দিষ্ট থাকে, ঠিক আছে, যা
ব্যবহার করে আমরা সমীকরণ গঠন করব, ঠিক আছে। তো ছাত্র সংখ্যা তো নির্দিষ্ট থাকে না। তোমাদের স্কুলে মনে করো যে 70 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, মানে স্কুলে 70 জন স্টুডেন্ট আছে। তো তোমাদের তো প্রতিদিন তো আর 70 জন আসে না, কখনো আসে 50 জন, কখনো আসে 65 জন, কখনো আসে 30 জন, ওটা তো নির্দিষ্ট থাকে না, ঠিক আছে, এটাই বলা হয়েছে। তো আমরা ধাপ ওয়াইজ এখানেও ধাপ অনুযায়ী ভাঙানোর চেষ্টা করব। যে প্রথম ধাপটা কি, যে আমরা যেহেতু এখানে কি ছাত্রের সংখ্যাও জানি না, বেঞ্চের সংখ্যাও জানি না, ঠিক আছে। তো আমরা এই বেঞ্চ অথবা ছাত্রের সংখ্যাকে আমরা হচ্ছে কোনো একটা চলকের মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে। তো চলক ধরে ছাত্র সংখ্যা বেঞ্চের সংখ্যা এখন আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো এখন আমরা মনে করি, ঠিক আছে, মনে করি এটা উদাহরণ 6, ঠিক আছে। তো মনে করি কি শ্রেণীটির ছাত্র সংখ্যা, আমরা ছাত্র সংখ্যা জানি না, তার জন্য শ্রেণীটির ছাত্র সংখ্যা লিখব। শ্রেণীটির ছাত্র সংখ্যা x। তো প্রথম শর্ত, ঠিক আছে, প্রথম শর্তটা কি দিছে আমাদের, তো ভালো করে একটু প্রশ্নটা খেয়াল করো আর আমার কথাটা সুন্দর করে শোনার চেষ্টা করো। যে প্রথম শর্তটা দিছে যে প্রতি বেঞ্চে 4 জন করে বসালে, প্রতি বেঞ্চে 4 জন করে বসালে 3টি বেঞ্চ খালি থাকে, ঠিক আছে। তো এখানে কি বোঝাচ্ছে যে যদি প্রতিটি বেঞ্চে, ঠিক আছে, প্রতিটি বেঞ্চে 4 জন করে বসে এবং 3টি বেঞ্চ খালি থাকে, তার মানে যতগুলো বেঞ্চ আছে তার মধ্যে বেঞ্চ সংখ্যা -3, ঠিক আছে, বেঞ্চ সংখ্যা -3টি বেঞ্চে ছাত্ররা বসে আছে, ঠিক আছে। তার মানে কি, যে মনে করো যে তোমার স্কুলে মনে করো যে 10টা বেঞ্চ আছে, ঠিক আছে। তো 10টা বেঞ্চের মধ্যে তোমার মনে করো যে 4 জন করে যদি বসো, তোমার এখানে মনে করো যে 3টা বেঞ্চ ফাঁকা আছে, ঠিক আছে, 3টা বেঞ্চ ফাঁকা থাকবে, ঠিক আছে। তার মানে কি তোমার কয়টা বেঞ্চ ফুলফিল হবে ছাত্রদের, তখন কয়টা বেঞ্চ ফুলফিল হবে, সেটা হলো যে বেঞ্চ সংখ্যা -3, তার মানে কি মোট বেঞ্চের থেকে এই 3টা বাদ দিলে যেই বেঞ্চগুলো বাঁচবে সেই বেঞ্চগুলো একদম ছাত্রদের পরিপূর্ণ, ঠিক আছে, এটাই তো বোঝানো হয়েছে। তো এখানে কি প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ ফাঁকা থাকে, ঠিক আছে। যদি প্রতি বেঞ্চে 4 জন করে বসে এবং 3টি বেঞ্চ খালি থাকে, তার মানে যতগুলো বেঞ্চ আছে মনে করো যে এখানে xটি বেঞ্চ আছে, ঠিক আছে, xটি বেঞ্চ আছে, তার মধ্যে 3টি বেঞ্চ ফাঁকা, তার মানে কি x-3 হলে তার মানে কি x-3 হলে, ঠিক আছে, x-3 হলে তার মানে কি বাকি যে বেঞ্চগুলো থাকবে, বাকি যে বেঞ্চ মনে করো যে y, বাকি যে বেঞ্চগুলো থাকবে সেই বেঞ্চগুলোতে ছাত্ররা বসে আছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে কথা। তার মানে কি, তার মানে হলো ছাত্র সংখ্যা x হলে, ছাত্র সংখ্যা x হলে 4 জন করে বসলে বেঞ্চের প্রয়োজন হয় তো এটা হলো, ঠিক আছে। এত পর্যন্ত তো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, তোমরা এতটুকু তো বুঝছো যতটুকু বললাম, ঠিক আছে। তো মানে বেঞ্চের সংখ্যা কিভাবে বের করে, তার মানে কি আমরা মনে কর যে এখন প্রশ্নে আসে, প্রশ্নটা কি বলছে যে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, ঠিক আছে, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, ঠিক আছে। তো প্রতি বেঞ্চ মনে করো যে 4 জন, মনে করো যে xটি বেঞ্চ আছে তোমাদের মোট, ঠিক আছে। তার মধ্যে মনে করো যে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। তো ছাত্র সংখ্যা মনে করো যে x, ঠিক আছে, ছাত্র সংখ্যা কত x, তাহলে 4 জন করে বসলে বেঞ্চ প্রয়োজন হয় কয়টি,
ঠিক আছে। তো আমরা এই জিনিসটা কিভাবে করব? তো আমরা এখানে দেখো যে বলছে যে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, ঠিক আছে। তো আমরা এখন কি যে এতটুকু তো বললাম, ঠিক আছে। তো মনে করো যে ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যা মনে করো যে আমরা ধরছি এক্স, ঠিক আছে। তো 4 জন করে বসলে বেঞ্চের প্রয়োজন হয় কত, যে একটা বেঞ্চে 4 জন করে বসলে কতটি বেঞ্চের প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে ঐকিক নিয়ম করছি না, যে একটি বেঞ্চে মনে করো যে একটি বেঞ্চে বসে 4 জন, ঠিক আছে। কিন্তু আমাদের কি বেঞ্চ বের করতে হবে, ঠিক আছে, কয়টি বেঞ্চ লাগবে, ঠিক আছে, কয়টি বেঞ্চ লাগবে এই বিষয়টা আগে আমাদের জানতে হবে। তার মানে কি 4 জন বসতে পারে কয়টি বেঞ্চে, একটি বেঞ্চে। তো একজন বসতে পারে কত, 1/4, তাহলে এক্স জন বসতে পারে কয়টি বেঞ্চে, তো এক্স ডিভাইডেড 4, ঠিক আছে। এই যে এই জিনিসটা পাইলাম, ঠিক আছে। তো এটা কি, যে ধরো ছাত্র সংখ্যা এক্স হলে 4 জন করে বসলে বেঞ্চ প্রয়োজন কতটি, এক্স ডিভাইডেড 40, তাই না। তো এখানে যে 4 জন যদি একটা বেঞ্চে বসে, তো একজন কত, 1/4। আর ধরো এই এক্স জন যদি বসে, তাহলে তার মানে কি আমাদের কি এক্স গুণ করে দিতে হবে, মানে 4 ডিভাইডেড, মানে 4 এক্স ডিভাইডেড 4, ঠিক আছে। তো 4 দিয়ে আমরা মানে যতজন বসে ততগুলোকে ভাগ করে দিলে আমরা মানে কতটি বেঞ্চ লাগবে, ঠিক আছে, এই এক্স জনের জন্য সেই জিনিসটা আমরা পাবো। তো এখানে সেই জিনিসটা আমরা এখানে বুঝলাম, ঠিক আছে। তো যদি তারপর কি, যদি এক্স ডিভাইডেড 40 বেঞ্চ ছাত্ররা বসে, ঠিক আছে। তো যদি এক্স ডিভাইডেড 4, যদি বেঞ্চে ছাত্ররা বসে আর 3টি বেঞ্চ খালি থাকে, তাহলে মোট বেঞ্চের সংখ্যা কত। তুমি মনে করো যে 4 জন করে বসায় মনে করো যে এক্স কয়টা বেঞ্চ, মনে করো যে এক্স ডিভাইডেড 40 বেঞ্চ তোমার হচ্ছে ভরে গেছে, ঠিক আছে। তো এক্স ডিভাইডেড 40 বেঞ্চ ভরে যাওয়ার পরে তোমার খালি আছে আরো 3টা বেঞ্চ, ঠিক আছে। তার মানে কি, তাহলে তোমাদের মোট বেঞ্চ কয়টা হবে, তাহলে মোট বেঞ্চ হবে অবশ্যই এক্স ডিভাইডেড 4, মানে কি এটা একটা বেঞ্চের সংখ্যা যেটা ভর্তি, ছাত্র দ্বারা ভর্তি, আর এক খালি কোনটা, এই 3টি। তার মানে কি এটা হচ্ছে মোট বেঞ্চের সংখ্যা। তো আমরা অতএব ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা x/4 + 3, ঠিক আছে। এই হলো কথা। তো তোমাদের এই জিনিসগুলো এত লেখা দরকার নেই, আমি বোঝানোর জন্য তোমাদেরকে এই জিনিসগুলো লিখে দিচ্ছি। তোমরা উদাহরণটা দেখবে যেভাবে লেখা আছে সেভাবে সাজায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমি তোমার বোঝানোর জন্য এত বড় বড় করে লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি বোঝানোর জন্য এত বড় বড় করে লিখে দিচ্ছি এবং আমার সময় লাগতেছে, ঠিক আছে। তোমাদের কিন্তু এত সময় লাগবে না, ঠিক আছে, অঙ্ক করতে। তো এই হলো আমাদের প্রথম শর্তটা গেল, ঠিক আছে। তো 3টি বেঞ্চ খালি থাকে, ঠিক আছে। তো 3টি বেঞ্চ খালি থাকে এই জন্য, মানে আমাদের বেঞ্চ সংখ্যাটা বের করে নিলাম। তো দ্বিতীয় শর্তটা কি বলছে দেখো, তো পরের লাইনটা দেখো, যে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক আছে। 6 জন ছাত্রকে কি দাঁড়িয়ে থাকতে হয়।
ঠিক আছে। যদি প্রতিটি বেঞ্চে 3 জন করে বসে এবং 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, তার মানে x জন ছাত্রের জন্য কতজন বসে আছে। ঠিক আছে, x জন ছাত্রের জন্য কতজন বসে আছে। তার মানে প্রতি বেঞ্চে 3 জন করে, ঠিক আছে, ভালো করে বোঝো যে প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক আছে, তো প্রতি বেঞ্চে 3 জন করে বসে, প্রতি বেঞ্চে কতজন করে বসে? 3 জন করে বসে এবং 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। তার মানে কি? তার মানে x জন ছাত্রের জন্য কত বেঞ্চে বসে থাকে কতজন? এখানে x জন ছাত্রের জন্য ছাত্রের মধ্যে, ঠিক আছে, মধ্যে কতজন বেঞ্চে বসে থাকে? তো x জন ছাত্রের মধ্যে কতজন মানে মোট ছাত্র আমরা কত ধরছি? x। ঠিক আছে, এই জিনিসটা কি, প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে কি 6 জন ছাত্র বাদ। ঠিক আছে, তার মানে কি যে 6 জন ছাত্র দাঁড়িয়ে আছে, 6 জন ছাত্র বাদ। তার মানে কি আমরা মোট x জন ছাত্র ধরছি, তার মধ্যে কতজন ছাত্র দাঁড়িয়ে থাকে। তার মানে কি x এর থেকে আমরা যদি 6 বাদ দিই, তার মানে কি 6 বাদ দিই, তাহলে এতজন কত বেঞ্চে বসে আছে। এটাই তো বুঝাচ্ছে না, একজন ছাত্রের মধ্যে x-6 জন বেঞ্চে বসে আছে। তার মানে কি এতজন ছাত্রের মধ্যে x-6 মানে কি x এর থেকে, মানে মোট ছাত্র মনে করো 10 এর থেকে 6 বাদ দিয়ে 4 জন ছাত্র বেঞ্চে বসে আছে আর 6 জন দাঁড়ায় আছে। এটাই তো সমীকরণের মাধ্যমে প্রকাশ, এইভাবে তো প্রকাশ করতে হয়। তো এই হলো দাঁড়ায় আছে। ঠিক আছে, তো এখন দেখো, তো এখন কি বিষয়টা হলো যে তাহলে আমাদের কি, তাহলে আমাদের এই x-6, ঠিক আছে, x-6, ঠিক আছে, তো এই x-6 জন ছাত্রকে বসানোর জন্য বেঞ্চ প্রয়োজন হবে। ঠিক আছে, x-6 জন ছাত্রকে বসানোর জন্য বেঞ্চ প্রয়োজন হবে। তো আমরা জানি না যে কতটা বেঞ্চ প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন আমরা এই বিষয়টা লিখব যে তাহলে এই x-6 জন, কারণ এই x-6 জনই তো বসে আছে বেঞ্চে, তো কয়টা বেঞ্চ প্রয়োজন হবে সেটা আমরা সমীকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে এই x-6 জন ছাত্রকে বসানোর জন্য বেঞ্চ প্রয়োজন হবে কয়টা? তার মানে কি আমাদের হচ্ছে এই যে সেম এই যে ঐকিক নিয়মের মতো 3 জন বসে একটি বেঞ্চে, একজন বসে 1/3। ঠিক আছে, তো আমরা কি এখানে বলছে না যে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। তার মানে কি আমরা এখানে কয়জন ছাত্র বসে থাকে সেটা আমরা বের করছি যে x-6 জন, x-6 জন ছাত্র বেঞ্চে বসে থাকে। তার মানে কি x-6 জন বেঞ্চে বসে থাকে, তার মানে কি তাহলে কয়টি বেঞ্চ লাগবে? তো আমরা এখানে দ্বিতীয় শর্ত মোতাবেক প্রতি বেঞ্চে 3 জন করে বসে, মানে কি 3 জনের জন্য লাগে একটি বেঞ্চ, অতএব একজনের জন্য লাগে 1/3, অতএব x-6 জনের জন্য লাগে কয়টা? তার মানে কি x-6 ডিভাইডেড 3, তার মানে প্রয়োজন হবে কত? x-6 ডিভাইডেড 3 টি। ঠিক আছে, তো এই হলো কথা। এবং এবার
কোনো বেঞ্চ খালি নাই, ঠিক আছে। এখানে খালি ছিল 3টি, তার জন্য আমরা 3 অ্যাড করে দিয়েছি। তো এখানে কোনো বেঞ্চই খালি নেই, সবাই বসছে, ঠিক আছে। সুতরাং এটি হলো কি মোট বেঞ্চের সংখ্যা, ঠিক আছে। এটি হলো কি মোট বেঞ্চের সংখ্যা, অতএব ওই বেঞ্চের সংখ্যা, অতএব ওই বেঞ্চের সংখ্যা কয়টি? x-6/3t, ঠিক আছে। x-6 এভাবে লিখে থুয়ে দাও, ঠিক আছে। তো এখানে দেখো এই বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হলো যে তোমাদের আমরা প্রথম শর্ত মোতাবেক আমরা ওই বেঞ্চের সংখ্যা ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা বের করছি। আবার আরেকটা শর্ত আমরা দুইটা শর্তের জন্য দুই ধরনের, ঠিক আছে, দুই ধরনের আমরা সমীকরণ পাইলাম। প্রথমটা কি শর্ত ছিল? প্রথমটা শর্ত ছিল কি যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, এই জন্য আমরা সমীকরণ পাইছি x/4 + 3। আর পরের দ্বিতীয় শর্তটা জুড়ে দিছে আমাদের কি যে আবার বলছে কি প্রতি বেঞ্চে 3 জন করে, আগে 4 জন করে বসলে 3টি বেঞ্চ ফাঁকা থাকতো, এবার 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতো, মানে কি কোনো বেঞ্চই পায়নি 6 জন। সেই অনুযায়ী আমাদের সমীকরণটা মানে মোট বেঞ্চের সংখ্যা হলো x-6/3, ঠিক আছে। এ হলো কথা বিষয়। তো এখন বলছে যে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত সেটা বের করতে বলছে। তো ছাত্র সংখ্যা বের করতে বলছে। তো আমরা এখন তৃতীয় ধাপে দেবো। প্রথম ধাপটা আমরা পার করলাম, তৃতীয় ধাপটাও আমরা পার করলাম, ঠিক আছে। তোমাদের এত বড় করে লেখার দরকার নেই, তোমরা বইয়ে যেভাবে আছে সেভাবে দেখবা, কি বোঝার সুবিধার্থে আমি এটা করতেছি। তো তৃতীয় ধাপটা কি, সমীকরণ গঠন করবা আমরা এখন, ঠিক আছে। প্রশ্ন অনুযায়ী যেহেতু শ্রেণীর বেঞ্চের সংখ্যা একই থাকবে, ঠিক আছে, তুমি এখন এখানে যেই শর্তই লাগে দাও, ঠিক আছে, যেই শর্তটাই লাগে দাও, এখানে বেঞ্চের সংখ্যা তো সেম থাকবে, বেঞ্চের সংখ্যা তো আর পরিবর্তন হবে না, কিন্তু ছাত্র সংখ্যা পরিবর্তন হবে, ঠিক আছে। তো ওটা বাদ দাও। তো বেঞ্চের সংখ্যা তো তোমার শ্রেণীকক্ষে যদি 10টা বেঞ্চ থাকে, ঠিক আছে, 10টা বেঞ্চ থাকে, তুমি যদি মনে করো যে তোমার ছাত্র সংখ্যা 40 জন, ঠিক আছে, 40 জন, এবং তোমার শ্রেণীতে 10টা বেঞ্চ আছে। তো তুমি যদি প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসায় দাও, তাহলে তোমাদের ফুল বেঞ্চ 10টা বেঞ্চ কিন্তু পূরণ হয়ে যাবে। এখন যদি 3টা করে ছাত্র বসাও, মনে করো যে 40 জন স্টুডেন্ট 3 জন করে বসালো, তাহলে হচ্ছে কত, 3 × 30, তার মানে কি 10 জন ছাত্র সিট পাবে না, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। তো কিন্তু বেঞ্চ সংখ্যা কিন্তু একই, ঠিক আছে। তোমার ছাত্র সিট কয়টা পাবা না পাবা সেই শর্ত এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। বেঞ্চ কিন্তু সেমই আছে, 10টাই বেঞ্চ আছে, ঠিক আছে, কিন্তু ছাত্র সংখ্যা এখন তুমি প্রতি বেঞ্চে কয়জন, 5 জন করে বসাবো না 3 জন করে বসাবো না 2 জন করে বসো, সেই অনুযায়ী তোমাদের ডিফারেন্সটা তৈরি হবে। তো এখন দেখো, যেহেতু বেঞ্চের সংখ্যা একই, ঠিক আছে, তৃতীয় ধাপটা সমীকরণ গঠন। তো বেঞ্চের সংখ্যা একই থাকবে, আমরা উভয় প্রকাশকে সমান দেখাতে পারি। মানে কি, আমরা এই জিনিসটা আর এই জিনিসটাকে কিন্তু সমান দেখি, কারণ কি বেঞ্চের সংখ্যা, এখানেও আমরা বেঞ্চের সংখ্যাটা বের করছি সমীকরণের মাধ্যমে, আবার এখানেও বেঞ্চের সংখ্যাটা বের করছি সমীকরণের মাধ্যমে, আবার এখানেও বেঞ্চের সংখ্যাটা বের করছি কি সমীকরণের মাধ্যমে। তার মানে কি এই দুটা কি সমান, এই দুটা কি সমান, ঠিক আছে, এই দুইটা সমীকরণ সমান। তো আমরা এই দুটা সমীকরণটা সমান দেখাতে পারি, ঠিক আছে। তো আমরা এখন এই জিনিসটাকে সমান দেখাতে পারি কিভাবে, বেঞ্চের সংখ্যা যেহেতু সমান। তো সুতরাং প্রশ্ন মতে x/4 + 3 = x/6/3, ঠিক আছে। এখন এই সমীকরণটা আমরা সমাধান করে x এর মান বের করব, ঠিক আছে। তো x এর মান এখন এখানে যদি বের করি, তাহলে এখানে 4, তো এখন এই জিনিসটাকে আমরা কি করে দেব, আর গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, ঠিক আছে। তো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে তাহলে এখানে কি হবে, 3x + 3 36 = 4x
24, ঠিক আছে। তো 4x মাইনাস 3x ইকুয়াল টু 36 প্লাস 24 এরকম আসতেছে কিন্তু, ঠিক আছে। আমরা এটা এখানে পার করে নিই, এটা এখানে পার করে নিই, ঠিক আছে। তার মানে কি 3x এদিকে গেলে মাইনাস, এবং এটা যদি 3x এদিকে গেলে মাইনাস, আর যদি মনে করো যে 24 এদিকে যায় তাহলে কিন্তু প্লাস হয়ে গেল। তো অতএব x ইকুয়াল টু 4 10 60। তো এখন কি ছাত্র সংখ্যা 60, ঠিক আছে। এইটাই হলো অ্যান্সার। তো তুমি এখন যদি এখন যদি বলে তুমি যাচাই করে দেখাও, মাঝে মাঝে আসে, ঠিক আছে। তো তুমি এখন এখানে বললো যে ম্যাথে এখানে বলে দিল, এই যে এই জায়গায় যে এখানে এখানে বলে দিল যে লেজুর একটা আটকায় দিল, ঠিক আছে। তোমাদেরকে যাচাই করো, ঠিক আছে। যাচাই করো, যদি এখানে একটা লেজুরে আটকায় দেয় তো তখন তুমি কি করবা? তখন তুমি বিষয়টা কি, x ইকুয়াল টু 60 যেটা পাইলা, এর ছাত্র সংখ্যাটা তুমি যেটা পাইলা সেটা এখানে যাচাই করবা কিভাবে? তো তো যাচাই যাচাই এখানে লিখবা শর্ত 1 মোতাবেক, বা এখানে সমীকরণ এটা 1 ধরবা, এটা সমীকরণ 2 ধরবা, ঠিক আছে। তো লিখবা সমীকরণ 1 হতে, এখন 1 হতে যাচাই করবা কিভাবে, যে সমীকরণ 1 ছিল x বাই ইকুয়াল টু 60 ডিভাইডেড 4 প্লাস 3, তার মানে কি এখানে তার মানে কি এখানে 18টি, ঠিক আছে, বেঞ্চের সংখ্যা 18টি। আবার সমীকরণ 2 এ বসাও, সমীকরণ 2 x মাইনাস 6 ডিভাইডেড 3, মানে 60 মাইনাস 6 ডিভাইডেড 3 ইকুয়াল টু এখানে কত হলো, এখানে হবে হচ্ছে 54 ডিভাইডেড 3, 18টি। দেখছো, দুই দিকে সমীকরণটা মিলে গেল, ঠিক আছে। এই হলো যাচাই পদ্ধতি। এবার তোমরা যাচাই করে দিবা, ঠিক আছে। যেহেতু এই যে আমরা ধরে নিছি ইকুয়াল টু, তো এটা তো আমার প্রমাণ করে দেখাতে বলতে পারে, যদি যাচাই করে দেখায় তোমরা এইভাবে যাচাই করে দেখাবা, ঠিক আছে। এই হলো তোমার উদাহরণ 6। উদাহরণ 7টা দেখো এখন, ঠিক আছে। উদাহরণ 7টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ধরনের ম্যাথ এই অধ্যায় থেকে আসে, ঠিক আছে। একটু প্রশ্ন চিহ্ন বানাই দিবে, মানে অঙ্কগুলো বানাই দিবে, পরিবর্তন করে দিবে জাস্ট, কিন্তু সব সেম থাকবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক উদাহরণ 7, এই অঙ্কটা অনুশীলনীতেও পাবা, ঠিক আছে। এই যে এখানে দেখো এই জিনিসটা, যে কবি সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন, ঠিক আছে। বিনিয়োগ করলেন, 1 বছর পর তিনি মোট এত টাকা মুনাফা পেল, তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করলেন, ঠিক আছে। শুনতে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কগুলো মজার এবং খুবই সহজ, ঠিক আছে। তো আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানার জন্য আমাদের কিছু বেসিক জানতে হবে, সেই বেসিক সম্পর্কে আমরা একটু ধারণা নিব, ঠিক আছে। বেসিক সম্পর্কে আমরা ধারণা নিব, তারপর আমরা অঙ্কতে ডিগ ইন করব, মানে ঝাঁপায় পড়ব। যাই হোক, প্রথম দেখো বেসিক জিনিসটা যেটা, সেটা হলো যে মুনাফা জিনিসটা কি। মুনাফা বিষয়টা কি, ঠিক আছে। আমি যেহেতু অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তো এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা আছে ভালো, ঠিক আছে।
তো সেই ধারণা থেকে হালকা একটু তোমাদের যতটুকু দরকার ততটুকু একটু ধারণা দিব, বেশি না, একদম টাচ করব, করে আমরা অঙ্কে যাব। যে মুনাফা এটা কি, এটা হলো, এটাকে একটা বলা হয় প্রফিট আর একটা বলা হয় ইন্টারেস্ট, যাই যেটা বলে, ঠিক আছে। মুনাফা জিনিসটাকে প্রফিট আর একটা হলো ইন্টারেস্ট, ঠিক আছে। এই প্রফিট এবং ইন্টারেস্ট, এই মুনাফা এটা এক এক সময়, ঠিক আছে, এক এক সময় এক এক ধরনের অর্থ প্রকাশ করে। কখন তুমি কোন জায়গায় এই জিনিসটা বসাইতেছ সেই উপর ভিত্তি করে এই অর্থটা চেঞ্জ হয়, ঠিক আছে, অর্থের মিনিংটা চেঞ্জ হয়, ঠিক আছে। তো প্রফিট আর ইন্টারেস্ট সে তো বুঝতে পারতেছ, ইংলিশে ইংলিশে এই জিনিসটা তো বোঝা যাচ্ছে। প্রফিট মুনাফা কখন বোঝা যায়, প্রফিট ধরো তুমি একটা ব্যবসা করতেছ, তো তুমি ইনভেস্ট করছো ওই জায়গায়, মনে করো যে 10,000 টাকা ইনভেস্ট করছো, দিনে ইনভেস্ট করছো, ঠিক আছে। তো মাস শেষে তোমার ওখান থেকে তোমার মনে করো যে ব্যাক পাইস হচ্ছে 15,000 টাকা। তার মানে কি এখানে প্রফিট বা মুনাফা, ঠিক আছে, প্রফিট কত হয়েছে, 5,000 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে। আর ইন্টারেস্টটা হচ্ছে এরকম যে তুমি 10,000 টাকা ব্যাংকে রাখছো, তোমার ব্যাংক তোমাকে 10,000 টাকার মনে করো যে কোনো একটা পার্সেন্ট, ঠিক আছে, পার্সেন্ট তোমাকে প্রতি মাসে দেবে তার লভ্যাংশ। তো মনে করো তুমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখছো, ঠিক আছে। তো ব্যাংক এখন তোমার ওই 10,000 টাকা মনে করো যে যে কোনো কাউকে, সেটা লোনে হোক, কাউকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে লোন দিতে পারে, বা মনে করো যে কোনো জায়গায় শেয়ার বাজার বা যে কোনো জায়গায় সেই টাকা খাটাইতে পারে, ঠিক আছে। তো তোমার 10,000 টাকা থেকে ব্যাংক যা লাভ করবে, মনে করো যে 10,000 টাকা থেকে তোমার ব্যাংক মনে করো যে যত টাকা লাভ করবে সেই লাভের একটা অংশ তোমাকে প্রতি মাসে দিবে, সেটা হলো ইন্টারেস্ট, ঠিক আছে। তো সহজভাবে বুঝে দিলাম, ঠিক আছে। যখন আমরা কোনো টাকা বিনিয়োগ করি, ঠিক আছে, বা ঋণ দেই, বিনিয়োগ করি বা ঋণ দেই, মানে কি বিনিয়োগ করা বলতে যে ইনভেস্ট করতেছি, ঠিক আছে। আমি আমার একটা টাকা বাসায় পড়ে আছে, ওই টাকাটা আমি মনে করো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে খাটাইলাম, ঠিক আছে। বা ঋণ দেওয়া মানে কি লোন দিলাম, ঠিক আছে। লোন লোন দেই, তখন সেই টাকার উপর যে অতিরিক্ত অর্থ পাই, ঠিক আছে, অর্থ পাই, সেটা মুনাফা। তো মুনাফা কি, মুনাফা কিন্তু মুনাফা একদিক থেকে হালাল, আবার একদিক থেকে হারাম, ঠিক আছে। হালাল কোনটা, এই প্রফিট, ঠিক আছে। আর হারাম কোনটা, এই ইন্টারেস্ট, ঠিক আছে। দুইটা কিন্তু দুই জিনিস। এই হলো কথা, সামান্য যেই অতিরিক্ত অর্থটা পাই, ঠিক আছে। তো সেটা হলো মুনাফা। আর মুনাফার হার কি, মুনাফার হার, ঠিক আছে, এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট। তো প্রতি 100 টাকায়, ঠিক আছে, মুনাফার হার কি, মনে করো যে প্রতি 100 টাকায় এক বছরে কত টাকা মুনাফা পাওয়া যায়, ঠিক আছে, প্রতি 100 টাকায়, ঠিক আছে, এক বছরে কত টাকা মুনাফা পাওয়া যায়, সেটাই মুনাফার হার, ঠিক আছে। কত টাকা মুনাফা পেলে সেটাই মুনাফার হার, ঠিক আছে। একে কি দ্বারা, শতকরা দ্বারা প্রকাশ করা হয়, শতকরা বা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এইটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। আর মুনাফা বের করার সূত্র, সূত্রটা কি, যদি আসল বা প্রিন্সিপাল টাকা হয়, এই জিনিসগুলো হচ্ছে 3.5-এ, ঠিক আছে। এই 3.5-এ আরো সুন্দর করে আলোচনা করব, 3 অধ্যায় যখন শেষ করাবো তখন এই একদম ডিটেলসে আলোচনা করে দেব, কোনো সমস্যা নেই। এখন যেই এই এই অধ্যায় করতে যতটুকু দরকার ততটুকু আমি বুঝাচ্ছি তোমাদেরকে। পি ধরা হয় মুনাফার হার,
মুনাফার হার আর পার্সেন্ট হয়, ঠিক আছে। এটা ছোট হাতের আরও ধরতে পারবা, কোনো সমস্যা নাই। আর সময় টি বছর, এটা ছোট হাতের বড় হাতের ধরতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে মুনাফা বা এটা কি ইন্টারেস্ট হবে আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড 100, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা কি, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। সময়কে আমরা এন দ্বারা, এটাকে আর দ্বারা, আর এটা পি দ্বারা, ঠিক আছে। তো আমরা এখানে আই ইকুয়াল টু পি আর এন দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আর এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। আর এখানে আর পার্সেন্টেজ থাকার কারণে এই জিনিসটা এই জায়গায় সলভ হয়ে যাবে। মনে করো যে 5% ইন্টারেস্ট রেট, তার মানে কি 5/100, ঠিক আছে। তো এই জায়গায় এই নিচে 100টা চলে আসবে, ঠিক আছে। এই হলো কথা। তো আমরা এখন এই মানে একটু তোমাদের ধারণা দিলাম, ঠিক আছে। মুনাফার হার এবং এই সূত্র সম্পর্কে হালকা একটু টাচ দিলাম। তো এরপর আমরা এখন অঙ্কতে যাই। এটার কাজ এখন এই অঙ্কতে এটার কাজ নাই, ঠিক আছে, কিন্তু একটু ধারণা রাখা ভালো। তো উদাহরণ সাথে আমরা এখন দেখি, একটু পরে দেখি, ঠিক আছে। তোমরা একটু পরে দেখো যে কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 56,000 টাকার কিছু টাকা, ঠিক আছে, সেটাও এখন 6,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, যে টাকাই হোক, কিছু টাকা বার্ষিক 12% মুনাফায়, বার্ষিক, ঠিক আছে, বার্ষিক 12% মুনাফায়। তার মানে কি এখানে মুনাফার হার কত? 12%, ঠিক আছে। বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায়। তার মানে কি 56,000 টাকা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা বার্ষিক 12% মুনাফায়, মানে 12% মুনাফার হারে, আর একটা হলো মনে করো যে বার্ষিক 10% মুনাফার হারে বিনিয়োগ করছে, ঠিক আছে, বিনিয়োগ করছে, ঠিক আছে। তার মানে কি একটা 56,000-এর কিছু অংশ 12% মুনাফার হারে বিনিয়োগ করছে, আর কিছু অংশ 10% মুনাফার হারে বিনিয়োগ করছে, ঠিক আছে। এক বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। এক বছর পর তিনি কত? 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন, ঠিক আছে। তার মানে কি আমাদের একটা হচ্ছে বের করতে বলছে, দুইটা বের করতে বলছে। তো তুমি হচ্ছে প্রশ্নে 10%, 12% যেহেতু বলছে 10%ও বলতে পারে, ঠিক আছে। তো মানে আমরা দুটা বের করাই দেখে দিব, ঠিক আছে। তো আমরা এখন এখানে প্রশ্নটা বোঝার এবং বেসিক থেকে বোঝার চেষ্টা করি যে এই সমস্যায় কবির সাহেব মোট 56,000 টাকার দুইটি ভিন্ন হারে বিনিয়োগ করছে, ঠিক আছে, ভিন্ন হারে বিনিয়োগ করছে। আমাদের বের করতে হবে 12% হারে তিনি কত টাকা বিনিয়োগ করছে। আমাদের দুইটা পার্সেন্টেজ হার দিছে, 12% এবং 10%, কিন্তু প্রশ্নে শুধু 12% বের করতে বলছে, ঠিক আছে। আমরা 10%ও বের করবো, দুটাই করব, ঠিক আছে। তো আমরা প্রথম ধাপ যেটা যাব সেটা হলো, আমরা তো বিনিয়োগের পরিমাণটা জানি না, আমরা শুধু প্রিন্সিপালটা জানি। মানে প্রিন্সিপাল মানে কি, আসল টাকা, মূল টাকাটা কত সেটা জানি। কত টাকা বিনিয়োগ করছে, ঠিক আছে, 12% মুনাফার হার কত টাকা বিনিয়োগ করছে সেটা জানি না। আবার 10% কত টাকা বিনিয়োগ করছে সেটাও জানি না। তার মানে কি আমরা এই জিনিসটা ধরে নেব, ঠিক আছে, চলক ধরে বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করব। তো মনে করি আমরা এখন এখানে লিখবো, মনে করি এটা কত, উদাহরণ 7।
ঠিক আছে? তো মনে করি কবির সাহেব 12% মুনাফায়, তো আমরা এখন ধরে নেব কবির সাহেব, আমি সংক্ষেপে লিখলাম 12% মুনাফায় ধরো আমরা এক্স টাকা বিনিয়োগ করছি, এটা ধরে নিলাম। ঠিক আছে, আমরা এই বিষয়টা ধরে নিলাম যে এক্স টাকা বিনিয়োগ করছেন। তো মোট বিনিয়োগ ছিল, মনে করো যে মোট বিনিয়োগ কত, 56,000 টাকা। ঠিক আছে, 56,000 টাকা বিনিয়োগ। তাহলে বাকি টাকা কি? তো আমরা যদি এই যে এখানে দেখো আমাদের দুইটা শর্ত বের করতে বলছে, 12% হারে একটা কত টাকা বিনিয়োগ করছে এবং 10% হারে কত টাকা বিনিয়োগ করছে, আমরা দুইটা জানি না। ঠিক আছে, তো দুইটা জানি না, তো আমাদের তো বের করতে হবে। ঠিক আছে, একটা আগে ধরে নিতে হবে। তো আমরা ধরে নিছি যে 12% মুনাফা এক্স টাকা বিনিয়োগ করছে। ঠিক আছে, তো মোট বিনিয়োগ যেহেতু 56,000 টাকা, তার মানে কি আমাদের 56,000 থেকে এই টাকা বাদ দিলেই তাহলে আমরা কি বাকি টাকা পাবো, এটাই তো, তাই না? তার মানে কি এটা 12%, তো 56,000 থেকে আমরা 12% মুনাফার এই টাকা বাদ দিলে তাহলে মানে কি বাকি টাকা মানে কি 10% যে হারে সেটা বিনিয়োগ করছি সেই টাকা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখন কি মোট বিনিয়োগ ছিল এখানে কত, 56,000 টাকা, তাহলে বাকি টাকা কি, বাকি টাকা অর্থাৎ 10% বিনিয়োগকৃত টাকা হবে, তাহলে মানে কত হবে? তাহলে বাকি টাকা কত হবে? তাহলে বাকি টাকা অর্থাৎ এটা 12% যদি আমরা এক্স টাকা ধরি, তাহলে বাকি টাকা কি 56,000 বিয়োগ এক্স, তাই না? তো অর্থাৎ কি 10% মুনাফায়, 10% মুনাফায় বিনিয়োগকৃত টাকা হবে এক্স টাকা। ঠিক আছে, বিনিয়োগকৃত টাকা হবে 56,000 বিয়োগ এক্স টাকা। তো দ্বিতীয় ধাপটা কি বলছে, প্রতি অংশের জন্য মুনাফা বের করব। ঠিক আছে, প্রতি অংশের জন্য কি আমরা মুনাফা বের করব। ঠিক আছে, মুনাফা বের করবো, প্রতি অংশের জন্য আমরা মুনাফা বের করব। কারণ কি, কারণ এখানে কি, এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে কবির সাহেব তার 56,000 টাকার এত মুনাফায় এবং বাকি টাকা 10% মুনাফায় বিনিয়োগ করলো। ঠিক আছে, তো আমরা যেহেতু আমরা ধরে নিছি, আমরা হচ্ছে কি পাইলাম যে আমরা ধরো 12%-এ এক্স টাকা পাইছি এবং এক্স টাকা হচ্ছে বিনিয়োগ করছি এবং 10%-এ আমরা 56,000 বিয়োগ এক্স টাকা বিনিয়োগ করছি। তার মানে কি আমরা দুইটা কি পাইলাম, বিনিয়োগকৃত টাকা পাইছি। ঠিক আছে, তো এখন কি বলছে এখানে দেখো, 1 বছর পরে তিনি এত টাকা মুনাফা পেলেন। ঠিক আছে, তো এত টাকা মুনাফা পেলেন, তার মানে কি এত টাকা মুনাফা পাওয়ার কারণে কি 1 বছর পর তিনি মোট এত টাকা মুনাফা পেলেন, তার মানে কি মোট মুনাফা পেয়েছে। ঠিক আছে, মোট মনে করো যে এই 12% মুনাফায় যত টাকা বিনিয়োগ করছে এবং 10% মুনাফায় যত টাকা বিনিয়োগ করছে, দুইটা মিলে কত, 6,400 টাকা মুনাফা পাইছে। ঠিক আছে, তো এখন তো আমাদের দুইটা আলাদা আলাদাভাবে মুনাফা বের করতে হবে। ঠিক আছে, তার মানে কি এই দুটার সমষ্টি 12% এবং 10%-এর সমষ্টি তো হলো হচ্ছে এটা। ঠিক আছে, তাই না? এটাই তো হিসাব। 12% হারে যে টাকা বিনিয়োগ করছে
সেখান থেকে একটা মুনাফা আসছে, এবং 10% হারে, মানে 10% মুনাফায় যেটা বিনিয়োগ করছে, ইনভেস্ট করছে, সেখান থেকে একটা মুনাফা আসছে। তো দুইটা মুনাফা মিলেই তো হচ্ছে আমরা 6,400 টাকা পাইছি, তাই না? তার মানে কি আমাদের 12% হারে কত টাকা মুনাফা পাইছি সেটা বের করতে হবে, এবং 10% হারে কত টাকা মুনাফা পাইছি সেটা বের করতে হবে। তা দুইটা যোগ করে ইকুয়াল করলেই তো আমরা এই 6,400 টাকা পাবো। তো সেটাই আমরা এখন বের করব, ঠিক আছে? তো এখন দেখি হিসাবটা। যেহেতু আমরা হচ্ছে এখানে কি আমরা চলক ধরে করছি, চলক ধরে টাকা বের করছি, তার মানে কি আমাদের মুনাফাও আসবে চলক ধরে, ঠিক আছে? চলক ধরে তারপর আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব, করলে আমাদের যা বের করতে বলছে সেটা বের করতে পারবো। তো এখানে দ্বিতীয় ধাপটা কি? প্রথম ধাপটা তো আমরা বের করছি, আমরা চলক ধরে নিলাম বিষয়গুলো। তো দ্বিতীয় ধাপটা কি? আমরা প্রতি অংশের কি মুনাফা বের করব। তো আমরা জানি 1 বছরের মুনাফা। তো মুনাফা সম্পর্কে আমরা কি কি জানছি? যে মুনাফা ইকুয়াল টু, আমরা এখানে কি জানছি? আই ইকুয়াল টু পি আর এন, ঠিক আছে? পি আর এন। তো মানে কি পি কত? পি আর এন। তো এখানে এন, এখানে দেখো কত দেওয়া আছে, এখানে প্রশ্নতে দেখো আমাদের পি আর এন বের করতে হবে। পি আর এন, পিতে কি? পিতে প্রিন্সিপাল, ঠিক আছে? আর তে কি? ইন্টারেস্ট রেট। আর এনতে কি? সময়, ঠিক আছে? ইন্টারেস্ট রেট মানে কি? মুনাফার হার। প্রিন্সিপাল মানে কি? আসল, ঠিক আছে? তো এখন দেখো যে আমরা সূত্র কি জানি? আয়, আমাদের মুনাফা বের করতে হবে। আই ইকুয়াল টু পি আর এন, ঠিক আছে? পি আর এন, আই ইকুয়াল টু কি? পি আর এন, ঠিক আছে? তো আমাদের এখানে প্রিন্সিপাল কোনটা আগে সেটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা কি বলছি যে দুইটা মুনাফা বের করতে হবে। তার মানে কি আমাদের কোনটার উপর? এই 12%-এর উপর বের করতে হবে এবং 10% উপর বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে কি বলছে? আমাদের সময়টা কত দেওয়া আছে দেখো দেখি। 1 বছর পর, তার মানে কি সময় আমাদের দেওয়া আছে 1 বছর। তার মানে কি এন ইকুয়াল টু কত হবে? 1 বছর হবে, ঠিক আছে? 1 বছর হবে। আর ইন্টারেস্ট রেট কোনটা দেওয়া আছে? দুইটা, একটা হচ্ছে 12% আর একটা 10%। তার মানে কি 12%-এর ক্ষেত্রে একটা হবে, 12%-এর ক্ষেত্রে একটা মুনাফা হবে, আর 10%-এর ক্ষেত্রে একটা মুনাফা হবে। তো আমরা দুইভাবে মুনাফা বের করব, ঠিক আছে? তো এখন দেখো, এখন আমরা কি এন ইকুয়াল টু কত? 1 বছর তো জেনে গেছি। তো তো আমরা হলো এখন, তো এখানে দেখো, এখানে আমরা এইভাবে বের করতে পারি, যে কোনো ভাবে বের করতে পারবা, কোনো সমস্যা নাই। তো এখানে লিখবা, এখানে মনে কর আগে আমরা 12%-এ বের করব, ঠিক আছে? তো এখন আমরা লিখব এক্স টাকায়, ঠিক আছে? এক্স টাকায় 12%, এক্স টাকায়, ঠিক আছে? এক্স টাকার, এখানে টাকার লিখি, এক্স টাকার 1 বছরে, যেহেতু আমাদের 1 বছরে কত? 1 বছরে দুইটা মিলে 12% এবং 10% মিলে মোট কত টাকা আমরা পাইছি? 6,400 টাকা, ঠিক আছে? তো আমরা এখন শুধু কত? 12%-এর মুনাফা বের করতেছি, একটার মুনাফা। তার মানে কি এক্স টাকার 1 বছরে 12%-এর মুনাফা ইকুয়াল টু, তার মানে কি আমাদের এখানে তুমি কি এক্স কত?
এটা হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। এক্স টাকার 1 বছরের 12% মুনাফা, মানে কি এক্স হচ্ছে এখানে এই টাকাটা হলো হচ্ছে আসল টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে এন মানে কি সময়, আর এটা হচ্ছে 12%, এটা কত, মুনাফার হার, ঠিক আছে। তো আমরা এখানে এইভাবে এখানে লিখতে পারি, এখানে এখানে আসল পি ইকুয়াল টু এক্স টাকা। এখানে কিন্তু আসল কিন্তু 56,000 টাকা না, এটা মাথায় রাখো, ঠিক আছে। এটা মোট বিনিয়োগ। আমরা কোনটা বের করতেছি, আমরা বের করতেছি হলো হচ্ছে 12%, 12% মুনাফা এক্স টাকা বিনিয়োগ করছে, ঠিক আছে। বিনিয়োগের উপর, আমরা বিনিয়োগের উপর, এটা মোট বিনিয়োগ, এই বিনিয়োগটা ভাগ হয়ে গেছে, এই বিনিয়োগটা ভাগ হয়ে কোনটা, একটা এক্স টাকা পাইছি আর একটা এত টাকা পাইছি, ঠিক আছে। তো মুনাফা আমরা কোনটার উপর পাইছি, 12% হারে এক্স টাকার উপর একটা মুনাফা পাইছি এবং 10% মুনাফায় এত টাকার উপর মুনাফা পাইছি। তার মানে কি এখানে মুনাফা কোন, এখানে আসল কোনটা, এখানে এক্স টাকার উপর, মানে কি এটা আসল, ঠিক আছে। এটার উপর আমরা হলো হচ্ছে মুনাফা পাইছি, ঠিক আছে। আবার এখানে এটার উপর মুনাফা পাইছি, তো এই দুইটা মিলে পাইছি হলো হচ্ছে 6,400 টাকা, ঠিক আছে। তো আমরা কিন্তু এই মোট বিনিয়োগের উপর পাই নাই, ঠিক আছে, আলাদা আলাদা করে পাইছি। তো আমরা যদি তোমাকে যদি বলে মোট বিনিয়োগের উপর, তখন তুমি বলতে পারো যে এত টাকায় কত, এত টাকার উপর কত মুনাফা পাইছে সেটা বের করার কথা। কিন্তু আমরা মোট বিনিয়োগের উপর কিন্তু পাইনি, আমরা পাইছি হলো হচ্ছে এই এক্স টাকার উপর এবং এত টাকার উপর, ঠিক আছে। তো এখানে আসল কত, আসল এক্স টাকা, তারপর মনে করো যে এখানে মুনাফার হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট দেওয়া আছে, 12% দেওয়া আছে, 12% ইকুয়াল টু 12/100, ঠিক আছে। পার্সেন্ট তুলে দিলাম, তাহলে এটা হয়ে গেল। আর কত সময়, কত সময় এন ইকুয়াল টু 1 বছর দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের ইন্টারেস্ট বা মুনাফা বের করতে হবে, মুনাফা আই ইকুয়াল টু কত, ঠিক আছে। তো আমরা জানি, এখানে লিখবা, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, ঠিক আছে। তো এখন মান বসে দাও, পি এর মান এক্স, আর এর মান 12/100, আর এন এর মান কত 1, তার মানে কি এখানে 12x/100, এইটা একটা, এই যে আমরা হলো হচ্ছে এই একটা অংশ পাইলাম, ঠিক আছে। এখানে আমরা কত 12% হারে এক্স টাকায় 1 বছরের 12% মুনাফা পাইছি, এটা 12x+100, ঠিক আছে। আবার আবার যখন এটা বের করব, এখন এটা বের করব, আবার আবার 56,000 বিয়োগ এক্স টাকার 10%, এক্স টাকার 1 বছরে 10% মুনাফা, মুনাফা কত আমরা জানি, আমরা সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এই সেম ভাবে লিখে নিবা এটা, যে এখানে আসল, এখানে এক্স আছে, তুমি এখানে এই সাইডে এখানে লিখে নিবা, এখানে আসল পি ইকুয়াল টু 56,000 মাইনাস এক্স, এটা একটা টাকা, এটা টাকা। পরে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 10%, মানে কি 10/100, তার মানে 10, এটা কেটে গেল, তার মানে 1/10, আর হলো হচ্ছে কত এন ইকুয়াল টু 1 বছর, ঠিক আছে। তো এখানে এখন মান বসায় দাও, মান বসায় দাও, তো কত আসছে, পি কত 56,000 বিয়োগ এক্স ইন্টু 10/100 ছিল না, আমরা 10/100 লিখি বোঝার সুবিধার্থে, ঠিক আছে, ইন্টু আর হচ্ছে 1। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, 56,000 বিয়োগ x/100, এই দেখো, এই হলো হচ্ছে আমাদের এই অংশের মুনাফা, 10%
মুনাফায় বিনিয়োগকৃত এত টাকা, মানে এই 56,000 বিয়োগ এক্স টাকায় বিনিয়োগ করে আমরা কত টাকা, এই যে এই টাকা মুনাফা পাইছি আমরা কত, এই যে 10 ইন্টু এত ডিভাইডেড 100, এই টাকা মনে হয় এত টাকা বিনিয়োগ করে এত টাকা মুনাফা পাইছি, এবং এক্স টাকা বিনিয়োগ করে আমরা কত এত টাকা, মানে 10% হারে এক্স টাকা বিনিয়োগ করে আমরা এত টাকা বিনিয়োগ করছি। তার মানে কি এই দুটার যোগফল হলো হচ্ছে আমাদের 6,400 টাকা, যেটা বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, বইয়ে এক বছরে এই যে 6,400 টাকা যেটা পাইছি আমরা, এই যে 6,400 টাকা যেটা দেওয়া আছে সেটা হলো হচ্ছে এই দুটার সমন্বয়ে এটা মোট টাকা। তার মানে কি আমরা এটা এখন প্রশ্ন মতে এটা লিখতে পারি না? প্রশ্ন মতে আমরা এটা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা কি অবশ্যই লিখতে পারি যে 12x 100 প্লাস, তারপর হচ্ছে এখানে কত দেওয়া আছে 10 ইন্টু 56,000 বিয়োগ x ডিভাইডেড 100 ইকুয়াল টু 6,400। শর্ত প্রশ্ন মতে তো এটাই, এই দুটার যোগফলই তো 6,400 টাকা, তাই না? মোট মুনাফা, এটাই তো মোট মুনাফা। শর্ত মতে তো আমরা এটাই পেলাম, তাই না? তো এখন এই জিনিসটা ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করলে আমরা যেই মানটা বের করতে বলছে সেটা বের করব। তো আমরা এখন এক্স এর মানটা বের করি। তো এখানে আমরা লসাগু করি। তো 12x প্লাস এটা, তো এখন আমরা ক্যালকুলেট করি ভালো করে। 3 আর একটা 10 0 আর 10x ডিভাইডেড 100 এত। তো এখন আমরা যদি ক্রস গুণন করি তাহলে কত হচ্ছে এখানে, তো এটা হবে 12x তারপর এখান থেকে এটা বাদ দিলে কত হলো, এখানে দেখো তো 2x ইকুয়াল টু বিয়োগ এটা এদিকে পার হয়ে গেল। তার মানে এখন যদি এটাকে ক্যালকুলেট করি 2x ইকুয়াল টু 80,000 টাকা আসলো, অতএব x ইকুয়াল টু কত 40,000। ঠিক আছে, তো এখন আমাদের x এর মান বের হয়ে গেছে। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে হলো 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে, তাই না? তো এখন আমরা লিখি 12% মুনাফায় বিনিয়োগ করেছেন কত, এখানে দেখো এখানে আমরা কত পাইছি 12% মুনাফায় বিনিয়োগ করছেন কত, আমরা কি এক্স ধরে নিছি। ঠিক আছে, এটা তো চেঞ্জ করার কিছু নাই। তার মানে কি এখানে আমরা বিনিয়োগ করেছেন এক্স, এক্স যেটা সেটাই বিনিয়োগ করছে। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, আবার যদি বলে 10% মুনাফায় বিনিয়োগ করছেন, তার মানে কি 56,000 থেকে 40,000 বিয়োগ দাও, 16,000 টাকা বিনিয়োগ করছে। 10% মুনাফায় বিনিয়োগ করছে 16,000 টাকা এবং 12% মুনাফায় বিনিয়োগ করছে কত 40,000 টাকা। ঠিক আছে, তো এখন এই বিষয়টা ঠিক আছে, এই হলো হিসাব। ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর করে আমি বুঝাই দিছি। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝাই দিছি। এই ম্যাথ আসলে আর তোমাদের আটকানোর কোনো কারণ নাই। ঠিক আছে,
এটা কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিছি। তোমরা যদি বুঝতে না পারো আর একবার বারবার একটু দেখার চেষ্টা করো, কি বলছি সুন্দর করে শোনো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। এবং খুবই সোজা অঙ্ক, এতে কোনো মাথা ঘামানোর কিছু নেই। তো আমরা এখন কাজের অঙ্কগুলো সমাধান করব। তো কাজের অঙ্কগুলো হচ্ছে দেখো, কাজ বলতে দেখো এই যে এই তিনটা অঙ্ক আমরা সমাধান করব, করে তারপর আমরা অনুশীলনীতে ডাইরেক্ট চলে যাব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সরি। তো আমরা এখানে কি বলছে দেখো, তিন বাই পাঁচ, ঠিক আছে, 3/4 ভগ্নাংশটির লব হরের সাথে, লব হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটা এখন করতে হবে। 3/5 ভগ্নাংশটির লব হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। ঠিক আছে, তো এটা আমরা একটু ট্রাই করি। তো মনে করি, মনে করি 3/5 ভগ্নাংশটির সাথে x যোগ করলে ভগ্নাংশটি হবে 4/5, ঠিক আছে? তো এই হলো। তো প্রশ্ন মতে, খুব সোজা অঙ্ক, প্রশ্ন মতে ভালো করে দেখো যে 3/5 ভগ্নাংশটি লব হরের সাথে কোন সংখ্যাটি যোগ করলে, ঠিক আছে, মানে কি ভগ্নাংশটির এখানে লেখা ভালো লব ও হরের সাথে, হরের সাথে এক্স যোগ করলে, এটা ভালো করে বোঝো, শুধু ভগ্নাংশটির সাথে না, যদি ভগ্নাংশটির সাথে বলতো তাহলে 3/5 প্লাস এক্স হতো, কিন্তু এখানে বলছে 3/5 ভগ্নাংশটির লব হরের সাথে কত যোগ করলে আমরা 4/5, তার মানে কি লবের সাথেও হর ওই সংখ্যাটি যোগ করতে হবে, হরের সাথে ওই সংখ্যাটি যোগ করতে হবে, তাহলে আমরা 4/5 পাবো। 4/5 পাবো, ঠিক আছে? এই হলো হচ্ছে কথা। তার মানে কি, সুতরাং প্রশ্ন মতে কি, এই যে এই অঙ্ক এ 3 এর সাথে ধরো মনে করো x যোগ করে এবং 5 এর সাথে x যোগ করলে আমরা কোন মানে 3/5 সংখ্যাটি লব হরের সাথে আমরা কি বলছি এখানে x যোগ করলে আমরা ভগ্নাংশটা পাবো। তো 3 এর সাথে আমরা x যোগ করছি, 5 এর সাথে x যোগ করে আমরা 4.4/5 এখন ক্যালকুলেশন করে x এর মান বের করব, ঠিক আছে? ক্যালকুলেশন করে আমরা যদি এখন এখানে ক্রস গুণন করি তাহলে এখানে দেখতে পাবো 15 প্লাস 5x ইকুয়াল টু 20 মাইনাস 20 প্লাস 4x, ঠিক আছে? তো আমরা এখানে 5x মাইনাস 4x ইকুয়াল টু 20 মাইনাস 15, ঠিক আছে? তারপরে x ইকুয়াল টু 5, ঠিক আছে? এই হলো কথা। তাহলে সংখ্যাটি কত, তো বলছে কি যে কত যোগ করলে, তো সংখ্যাটি আমরা পেয়ে গেছি, সংখ্যাটি হচ্ছে x, অতএব সংখ্যাটি x ইকুয়াল টু 5।
ঠিক আছে, এটা হলো হচ্ছে সংখ্যা। এখন যদি বলা হয় সত্যতা যাচাই করো বা সত্যতা যাচাই করো, বা শুধু বলে যাচাই করে দেখাও, তার মানে কি তোমাকে হলো হচ্ছে যাচাই করে দেখাতে হবে যে তোমাকে হলো হচ্ছে এই যে এখানে বসায়, এখানে এক্স এর মান বসায় আমাদের এটা প্রমাণ করতে হবে। তো সত্যতা যাচাই লেফট হ্যান্ড সাইড 3 + 5 / 5 + 5 মানে কি 5 3 8 10, ঠিক আছে, 4 দুগুণ 8 5 দুগুণ 10, 4 এর 5, এই যে মিলে গেল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এভাবে সত্যতা যাচাই করে তোমাদেরকে দেখাতে হবে যদি দেখাতে বলে, ঠিক আছে। এই হলো একটা। তারপরে 2 নাম্বারটা কি বলছে দেখো, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 151 হলে সংখ্যা দুইটি কত? দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মানে কি, ক্রমিক মানে কি পরপর, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর, দুইটা স্বাভাবিক সংখ্যা তার বর্গ করতে হবে এবং তার অন্তর করতে হবে, সেটা ইকুয়াল টু কত? 151। সংখ্যা দুইটি কত? তো এখন সমাধান করি। সমাধান হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হলো পরপর দুইটি অঙ্ক, যেমন 5 ও 6 বা 10 11 এরকম হতে পারে। তার মানে কি আমাদের এখানে কি, আমাদের যদি ক্রমিক সংখ্যা বের করতে চাই, আমরা বাস্তব সংখ্যা শিখছি কিভাবে, প্রথম সংখ্যাটি যদি x ধরি, পরের সংখ্যাটি কি হবে? x + 2, সরি 1, তারপরের সংখ্যাটি কি? x + 2, তারপরের সংখ্যাটি কি? x + 3। এভাবে চলবে না, তুমি এখানে বসে দাও। এখানে যদি আমি 1 ধরি, তার মানে পরের সংখ্যা কি? 1 + 1 2, তারপরের সংখ্যা কি? 1 + 2 3, তারপরে পরের সংখ্যা 1 + 3 4, মানে কি আমার এটা ক্রমিক আকারে চলছে। তো এই বিষয়টা আমরা বাস্তব সংখ্যায় কিন্তু শিখে আসছি, ঠিক আছে। তো এরপর আমরা কি মনে করি লিখব, মনে করি ছোট সংখ্যাটি x, যেটা ধরো ক্রমিক সংখ্যা, তুমি যে কোনো একটা সংখ্যা ধরো, তারপরের সংখ্যা মানে কি পরের সংখ্যা, প্রথম যে সংখ্যাটা ধরবা সেটা কিন্তু ছোট সংখ্যাই হবে, তাই না? তারপরের সংখ্যা তো তার আগের সংখ্যা থেকে বড়। ক্রমিকে কি মনে করো যে এখানে 2 3 4 5 6 আছে, তার মানে কি তুমি যে ধরো এই সংখ্যাটা ধরছো, তারপরের সংখ্যাটা কি, তারপরের সংখ্যাটি কি প্রথম সংখ্যা থেকে বড় না? তো সেটাই, তাই জন্য আমরা এখানে বলছি যে ছোট সংখ্যাটি x। তার মানে কি যদি 4 যদি x হয়, তাহলে পরেরটা কি হবে? x + 1 মানে কি 5, তার মানে কি এটা বড় সংখ্যা। তো এটাই এখানে সেটাই বলছে যে এভাবে, এই জন্যই আমরা এভাবে ধরছি যে মনে করি ছোট সংখ্যাটি x, এবং তাহলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি x + 1, ঠিক আছে। তো তারপরে আমরা কি বলছে, বর্গের অন্তর 151। তো বর্গের অন্তর মানে বড় সংখ্যার বর্গ থেকে ছোট সংখ্যার বর্গ বিয়োগ, ঠিক আছে, এটা মাথায় রাখবো। বর্গের অন্তর বলতে কি আগে বড় সংখ্যা থাকবে, তারপর ছোট সংখ্যা থাকবে। তো প্রশ্ন মতে এখন দেখবো, প্রশ্ন মতে কি x + 1 হোল স্কয়ার মাইনাস x² ইকুয়াল টু 151। শেষ। এখন x এর মান বের করো, তাহলে অ্যান্সার। তো আমরা এখন এটা কি a + b হোল স্কয়ার ইকুয়াল টু x² প্লাস 2x প্লাস 1 মাইনাস x² ইকুয়াল টু 151 পাইছি। তারপর এখানে x কেটে গেল, 2x প্লাস 1 ইকুয়াল টু 151, তারপর 2x ইকুয়াল টু 150, ঠিক আছে। আমি ডাইরেক্ট করতেছি, তোমরা একটু ভেঙে ভেঙে করবা, চেষ্টা করবা। তো x ইকুয়াল টু 75 হবে, 150/2 75। তো তাহলে এখন কি ছোট সংখ্যা বড় সংখ্যা বের করতে বলছে, মানে ক্রমিক সংখ্যা দুটি বের করতে বলছে। তো ছোট সংখ্যা আমরা ধরছি 75, এটাই। আর বড় সংখ্যা 75 প্লাস 1 ইকুয়াল টু 76। তার মানে কি শর্ত মিলে গেল, তার মানে কি এই দুটার বর্গের বিয়োগফল হলো হচ্ছে 151। তোমরা এখন ওই শর্তে বসে দাও, এই শর্তে বসে দাও, তাহলে তুমি 151 পেয়ে যাবে, ঠিক আছে। এই হলো হচ্ছে অ্যান্সার, এই হলো হিসাব, ঠিক আছে।
এরপর একটা মুদ্রার অঙ্ক আছে, এই মুদ্রার অঙ্কটা করায়ে তোমাদের এই ক্লাসটা ক্লোজ করে দেব, ঠিক আছে? তারপরে পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন বিষয়টা দেখো, যে বলছে যে 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রা মোট 180 টাকা হলে 120টি 1 টাকার মুদ্রা এবং 2 টাকার মুদ্রা মোট 180 টাকা হলে 120টি 1 টাকার মুদ্রা আর 2 টাকার মুদ্রা মিলে মোট 180 টাকা হলে কোন প্রকার মুদ্রার সংখ্যা কয়টি? ঠিক আছে, সেটা বের করতে বলছে। তো এই জিনিসগুলো এমসিকিউ আসে, তাই সমাধান করি, ঠিক আছে? ভালো করে বোঝো, 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রার মোট 180 টাকা হলে মোট মানে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? ঠিক আছে, তো আমরা এখন এখানে সমাধান করি বুঝে বুঝে, ভেঙে ভেঙে। তো এখানে মোট মুদ্রার সংখ্যা কয়টা? 120 টাকা, সরি 120টি, ঠিক আছে? 120টি মোট মুদ্রা, তার মধ্যে 1 টাকার মুদ্রা আছে, 2 টাকার মুদ্রা আছে, এই দুইটা মিলে মোট টাকা হচ্ছে 180 টাকা। কত কোনটা কার কোনটা কত পরিমাণে আছে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে মোট মুদ্রা 120টি, তাদের মধ্যে তাদের মোট মূল্য কত? 180 টাকা, ঠিক আছে? তো মনে করি এখানে মনে করি 1 টাকার মুদ্রার সংখ্যা, 1 টাকার মুদ্রার সংখ্যা xটি, তাহলে 2 টাকার মুদ্রার সংখ্যা হবে কত? তো মোট 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 টাকা কত? মোট 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 মুদ্রার সংখ্যা 120টি, তো 120-এর থেকে x বাদ দিলে তো 2 টাকার সংখ্যা বের হবে, তো সেটাই লিখবো 120 মাইনাস xটি, ঠিক আছে? দুইটা পেয়ে গেল। তার মানে কি প্রশ্ন মতে খুবই সোজা। ঠিক আছে, তো এত পর্যন্ত হলো। তো এখন দেখো যে এখানে 1 টাকার মুদ্রার সংখ্যা xটি, ঠিক আছে? এটা প্রশ্নের মধ্যে একটু বোঝার জিনিস আছে যে 1 টাকার মুদ্রার সংখ্যা xটি, ঠিক আছে, আমরা ধরে নিছি। এবং তাহলে 2 টাকার মুদ্রার সংখ্যা কয়টা? 120 মাইনাস x, তার মানে কি এই দুইটার হলো হচ্ছে কি যোগফল, এটা যোগফল কত হবে? 180 টাকা, ঠিক আছে? তার মানে এটা তো সংখ্যা দেওয়া আছে, ভালো করে বোঝো, এখানে 1 টাকার মুদ্রার সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? সংখ্যা দেওয়া আছে, কিন্তু আমাকে টাকার হিসাব করতে হবে। তো এই সংখ্যাটাকে কি টাকায় রূপান্তর করতে হবে, তাই না? তো টাকায় রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে? যে 1 টাকার এক্সটি মুদ্রার মূল্য, ঠিক আছে? মানে কি আমার এখানে মুদ্রার সংখ্যা এক্সটি আছে, কিন্তু তার পরিমাণ কত? তো তার মানে কি 1 টাকার এক্সটি মুদ্রার মূল্য কত টাকা? এক্স টাকা, ঠিক আছে? এখানে আগে আমরা বের করতে হবে। তো মোট
মোট মূল্য হিসাব করতে হবে। ভালো করে বোঝো যে আমাদের এখানে কি আমরা কি বের করছি, এখানে বের করছি 1 টাকার মুদ্রার সংখ্যা বের করছি, ঠিক আছে, সংখ্যা বের করছি। আমরা কিন্তু পরিমাণ বের করিনি, এটার পরিমাণ বের করি, এখানে কয়টা সংখ্যা আছে সেটা বের করছে। কিন্তু আমাদের এখানে কি, এখানে 180 টাকা দেওয়া আছে, ঠিক আছে। এই দুটার হচ্ছে মূল্য 180 টাকা। তার মানে কি 180 টাকা যদি এটা মোট মূল্য দেওয়া আছে, তার মানে কি মোট মূল্য, তার মানে কি আমার এখানে আমার কিন্তু এখানে ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি এটা যোগ করতে হবে, যোগ করার জন্য কি করতে হবে, এটাকে কি টাকায় কনভার্ট করতে হবে না। তোমার কাছে মনে করো যে ধরো তোমার কাছে মনে করো যে ধরো 10টা 2 টাকার কয়েন এবং 10টা 1 টাকার কয়েন আছে, ঠিক আছে। তো তুমি মনে করো যে তুমি হচ্ছে কত, যে তোমার কাছে মনে করো যে 30 টাকা মনে করো যে তোমার কাছে আছে, ঠিক আছে। তো এখন তোমাকে এখানে ভাঙায় দিছে যে তোমার কাছে 10 টাকার 2টা মুদ্রা আছে, সরি 2 টাকার 10টা মুদ্রা আছে এবং 1 টাকার 10টা মুদ্রা আছে। তো তোমার 30 টাকা বানাতে কি করতে হবে, তোমাকে অবশ্যই এই জিনিসটাকে কনভার্ট করতে হবে। মানে কি দুইটা আছে, 2 টাকার মুদ্রা আছে 10টি, তার মানে কি 10 দুগুণ, তার আমার কাছে 20 টাকা আছে এবং একটা মুদ্রা 1 টাকার মুদ্রা আছে 10টি, তার মানে কি তোমার কাছে কয় টাকা আছে, 10 টাকা আছে, তার মানে কি দুটো মিলে 30 টাকা ইকুয়াল টু 30 টাকা। এটাই তো বের করতে, এভাবেই তো বের করতে হয়। তো এই জায়গায়ও সেই কাজটাই করতে হবে। তো তার মানে কি আমাকে এখানে সংখ্যা দেওয়া আছে, তাই এই সংখ্যাটাকে আমাকে টাকায় রূপান্তর করতে হবে, তাহলেই তো আমরা ওটা ইকুয়াল টু এটা দেখাতে পারবো, তাই না। তো এখন আমরা এই জিনিসটাকে সেটাই করব যে 1 টাকার এক্সটি মুদ্রার মূল্য কত, এক্স ইন্টু 1 ইকুয়াল টু এক্স টাকা, ঠিক আছে। তোমার কাছে এক্স টাকা এক্সটি মূল্য আছে আর টাকার মূল্য 1, তার মানে কি এক্স টাকা। তো 2 টাকার 120 মাইনাস এক্সটি মুদ্রার মূল্য, তার মানে কি 2 টাকার মানে কি 2 ইন্টু 120 মাইনাস এক্স, তার মানে কত টাকা হলো 240 মাইনাস 2x টাকা, ঠিক আছে। এই হলো বের করে নিলাম। তার মানে কি আমাদের এই 2 টাকার মূল্য সমান 180 টাকা, ঠিক আছে। তো এখানে প্রশ্ন মতে এখন লিখব, প্রশ্ন মতে x প্লাস 20, ঠিক আছে। এটা প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখবা কারণ দুইটা আলাদা আলাদা। তো এখন x প্লাস 240 বা ডাইরেক্ট লিখলে হবে, কোনো সমস্যা নেই। তো এখানে মাইনাস এক্স ইকুয়াল টু 100, সরি এখানে টাকা লেখা যাবে না, ঠিক আছে, 180, আর এখানে মাইনাস 20, প্লাস আছে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা এখানে পাবো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 60, অতএব এক্স ইকুয়াল টু 60। তার মানে আমাদের এক্স এর মান কত, 60। তার মানে কি আমাদের এখানে মুদ্রার মূল্য বের হয়ে গেছে, অতএব 1 টাকার মুদ্রার সংখ্যা, একটু খারাপ করে লেখা হচ্ছে তোমরা একটু দেখে নিও, 60টি। আর 2 টাকার মুদ্রার সংখ্যা কয়টি, এই যে এখানে 120 মাইনাস এক্স, মানে কি 120 থেকে 60 বিয়োগ ইকুয়াল টু 60টি, তার মানে কি দুটাই 60টি, ঠিক আছে। এই হলো সিম্পল, মানে উদাহরণের অঙ্কগুলো আমাদের কমপ্লিট। এরপরের ক্লাসে আমরা 5.1-এর অনুশীলনীর ম্যাথগুলো সমাধান করব পুরা 1 থেকে 24 পর্যন্ত, ঠিক আছে। এই সময় একটু লাগবে, ঠিক আছে। এই ক্লাসগুলোর সময় একটু ধরে করতে হবে, রেগুলার সুন্দর করে করতে হবে, ঠিক আছে।